গোপালপুর গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে এক নদী। গ্রামের পাশে নদী থাকায় সেই গ্রামে বেশ ভালো চাষাবাদ হয়, কিন্তু এবার হঠাৎ তার ভিন্ন রূপ। এই রতন, তুই তো এক মনে কাজ করে চলেছিস, কোনো কিছু খেয়াল করেছিস? কি খেয়াল করব? কি হয়েছে আবার? কাজে চোখে দেখছি না, এর মধ্যে কি খেয়াল করব? তুই দেখ, নদীতে কেমন জোরে স্রোত বইছে, আবার বাজারের দিক থেকে চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছে। আমার কিন্তু ব্যাপারটা মোটেও ভালো লাগছে না। তাই তো, এই সময় নদীতে স্রোত থাকা স্বাভাবিক, কিন্তু এমন স্রোত তো স্বাভাবিক নয়। আর বাজারের দিকে এত চেঁচামেচিরই শব্দ বা আসছে কেন? চল তো একবার গিয়ে দেখি। হ্যাঁ, সেই ভালো, চল তাহলে। কি হয়েছে? সবাই এমন এলোমেলো হয়ে ছুটছে কেন? না, তুমি কোথায় থাকো ভাই? কিছুই কি জানো না? নদীর বাঁধের গেট খুলে দিয়েছে, তাই হঠাৎ এমন পানি বাড়ছে নদীতে। নদীর স্রোতে পরে সব ভেঙে যাচ্ছে, আর নিচু ঘরবাড়ি জমি সব তো ডুবেই গেছে। রাতের মধ্যে হয়তো পুরো গ্রামটাই ডুবে যাবে, তাই সবাই ছুটছে যার যার জিনিস আর যান বাঁচাতে। বলো কি ভাই, এত অল্প সময় এত কিছু হয়ে গেছে? তো আর বলছে কি, তোমরাও যাও, না হলে তো রাতের আধারে সব ডুবে মরবে। এমন দৌড়াতে দৌড়াতে কোথা থেকে আসছো? কি হয়েছে তোমার? বউ, তাড়াতাড়ি সব গুছিয়ে নাও। তুলি কোথায় গেছে? ওকে দেখতে পাচ্ছি না যে। তাড়াতাড়ি গিয়ে আগে ওকে ডেকে নিয়ে এসো দেখি। সে তো নিয়ে আসবো, কিন্তু কি হয়েছে তা তো আগে বলবে নাকি? তুমি এমন হন্তদন্ত শুরু করেছো কেন? যা বলছে আগে তাই করো। এখন এত কথা বলে সময় নষ্ট করার মতো সময় একদম নেই। ঠিক আছে, আমি এখনই ডেকে নিয়ে আসছি। এই তুলি, তুই এখানে বসে খেলছিস, আর আমি তোকে সে কখন থেকে খুঁজে বেড়াচ্ছি। কেন মা, কি হয়েছে? সে আমি জানি না, তোর বাবা এখনই ডেকেছে, আবার ঘরের সব জিনিস গুছাতে বলছে। কিছুই বুঝতে পারছি না। বাবা মনে হয় আমাদের বেড়াতে নিয়ে যাবে মা। চলো তাড়াতাড়ি বাড়ি যাই। বাবা, আমাদের তুমি ঘুরতে নিয়ে যাবে? এটুকু সময়ে তুমি সবকিছু এমন করে গুছিয়ে ফেলেছো যে, কি হয়েছে এবার তো বলো। কি আর বলবো, নদীর পানি বাড়ছে, রাতের মধ্যে হয়তো বাড়ি ডুবে যাবে। দিন থাকতে থাকতে উঁচু কোনো আশ্রয়স্থলে গিয়ে আশ্রয় নিতে হবে। তাই বলে নিজেদের বসত ভিটা ছেড়ে গিয়ে অন্য জায়গায় থাকবো? তাছাড়া আর কি করব বলো? এখানে থাকলে ডুবে মরতে হবে। আর গরুটাও রয়েছে, পানি এসে এসব ভেসে গেলে আমরা তো নিঃস্ব হয়ে যাব বউ। বাবা, আমরা কি আর এখানে ফিরে আসবো না? কেন ফিরে আসবো না মা? পানি কমে গেলে আবার আমরা এখানে চলে আসবো। আর দেরি করো না, তাড়াতাড়ি সবকিছু নিয়ে চলো এখনই। এই তো, গ্রামের এটাই একমাত্র উঁচু জায়গা, এখানেই থাকবো আমরা। ঠিক আছে, কিন্তু এই কয়দিন থাকার জন্য আমাদের একটা চালা করতে হবে। আকাশের যে অবস্থা দেখছি, যখন তখন বৃষ্টি হতে পারে। মা ঠিক কথাই বলেছে। কিন্তু কি দিয়ে চালা দেবো বলো তো? তেমন কিছুই তো নেই। ফসলগুলো সব পানিতে ভেসে গেছে, হাতে টাকাও নেই। এবার কি উপায় হবে আমাদের? চিন্তা করিস না, এই দেখ, আমি সাথে করে অনেক প্লাস্টিকের কাগজ নিয়ে এসেছি। এখান থেকে তুইও নে, আর তাড়াতাড়ি কাজ শেষ কর। একটু পরে মনে হয় আবার বৃষ্টি শুরু হবে। মজিদ ভাই আজ খুব বাঁচালো। এই রতন, চল আমরা মোড়ল মশাইয়ের কাছে যাই। এখানে এতগুলো পরিবার এসে আশ্রয় নিয়েছে, এদের সাহায্যের প্রয়োজন। অনেকে কিছুই সাথে নিয়ে আসতে পারেনি। ঠিক বলেছিস, চল তাহলে যাই এখনই। মোড়ল মশাই, জানেন কি, নদীর পানিতে গ্রাম একদম ভেসে গেছে। আপনার বাড়িটাই উঁচু রাস্তার সাথে আর উঁচু করে বানানো বলে শুধু আপনার বাড়িটাই বেঁচে গেছে। বলিস কি? তাই নাকি? তা গ্রামের সবাই এখন আছে কোথায়? গ্রামে যে একটা উঁচু জায়গা আছে, সেখানেই সবাই আশ্রয় নিয়েছে। এই তোরা কে? এখানে কি চাস? আমরা মোড়ল মশাইয়ের সাথে দেখা করতে এসেছি। মোড়ল মশাই, আপনি দয়া করে আমাদের সাহায্য করুন। আমি তোমাদের কি সাহায্য করবো বলো দেখি? মোড়ল মশাই, আমরা গরিব মানুষ। এমন হঠাৎ বন্যায় আমাদের সব পানির নিচে চলে গেছে। আমাদের সব ফসল নষ্ট হয়ে গেছে। কোনো রকমে আশ্রয় নিয়েছি, থাকা খাওয়ার মতো কিচ্ছু নেই আমাদের কাছে। দয়া করে আমাদের সাহায্য করুন। সরকার থেকে আমাদের একটা ত্রাণের ব্যবস্থা করে দিন, তাতে আমরা একটু খেয়ে পরে বাঁচতে পারবো। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। তোমরা এখন যাও।
মশাই, আপনি এভাবে একা একা মুচকি হাসছেন কেন? চারদিকে বন্যা আর আপনি হাসছেন। আরে বোকা, হাসবো না তো কি কাঁদবো? এটাই তো আমার আরেকটা সুযোগ। এই সুযোগ কাজে লাগিয়ে সরকার থেকে আমি ত্রাণ আদায় করবো ঠিকই, কিন্তু তা এদের দেব না। শুধু তাই নয়, এদের কাছে তো কোনো টাকা পয়সাও নেই। এরা এখন আমার কাছে টাকা ধার চাইতে এলে ওরা সুদে টাকা ধার দিয়ে পরে ওদের থেকে দামি সম্পত্তি আদায় করে নেব। আরো কি করব শুনবি? এই বন্যায় তো সব ফসল নষ্ট হয়ে গেছে। আমার গোদামের রাখা জিনিস এখন কড়া দামে বেচবো, মানে লাভই লাভ। চারদিকে আমার লাভের ছড়াছড়ি। আপনার যে এত বুদ্ধি মাথায় কিভাবে আসে বুঝি না। এটুকু বুদ্ধি না থাকলে তো আর এত তাড়াতাড়ি এত বড়লোক হতে পারতাম না। তোর মতো আগের মোড়লের লেঠেলেই থেকে যেতাম। মানুষের ক্ষতি করে আবার বড় বড় কথা। তোর এই অপমানের শুধু আমি নিয়েই ছাড়বো। মা বাবা দেখো, আমাদের গরুটা খুব ডাকাডাকি করছে, ওর মনে হয় ক্ষুধা লেগেছে। তুই ঠিকই বলেছিস, যা চাল ডাল সাথে নিয়ে এসেছিলাম সেগুলো তো আমাদের খাওয়া হয়ে গেছে। এবার ওকে কি খেতে দেব? একটু দূরে একটা বাঁশবাগান আছে, একটা ভেলা বানিয়ে ওখানে নিয়ে ওকে কিছু বাঁশপাতা এনে দেবো। এছাড়া তো উপায় দেখছি না। এটা একটা ভালো কথা। বাবা, আমিও তোমার সাথে যাব। তোমার কাজেও একটু সাহায্য হবে, আবার আমার বেলাতেও চড়া হবে। ঠিক আছে, চল তাহলে। এই যে সেই বাঁশবাগান, এটা অনেক পুরানো একটা বাঁশবাগান। বাবা দেখো, বাঁশের কেমন ফল ধরে আছে। আরে তাই তো, এটা তো আমি কোনোদিন দেখিনি। অনেক আগে একবার শুনেছিলাম, 100 বছর হয়ে যাওয়ার পর বাঁশ গাছে নাকি ফল হয়। এতদিন সেটা গল্প মনে করেছিলাম, কিন্তু আজ তা সত্যি চোখে দেখলাম। আমি এই ফলগুলোও নিয়ে যাব, দেখবো এর ভেতরে কেমন হয়। ঠিক আছে, এবার তাড়াতাড়ি এগুলো সব নিয়ে চল। গরুটা আমার ক্ষুধায় তাড়নায় ছটফট করছে। এই নে, খাই বাঁশের কচি কচি পাতা। এবার আমি একটু এগুলো কেটে দেখি এর ভেতরে কি আছে। বাঁশ ফলে বাঁশ থাকবে মাকাল ফলের মতো, যা দেখিস তাই নিয়ে পাগল হয়ে যাস। তুমি যাই বলো, আমি দেখবো এর ভেতরটা কেমন। এ কি, এর ভেতর এমন চালের মতো কেন? কি বলছিস? বাঁশ ফলের ভেতরে আবার চাল হয় নাকি? বিশ্বাস না হলে এই দেখো, কেমন সুন্দর চিকন চিকন চালের মতো। আরে তাই তো দেখছি। এই চালগুলো দিয়ে ভাত রান্না করে দেখি কেমন হয়। এগুলো তো দেখতে একদম চালের মতো, দেখি ভাত হয় কিনা। রান্না করবি বলছিস? বেশ, তো করে দেখাই যাক। তোমরা বাপ মেয়ে মিলে কি করছো এসব? ও না হয় ছোট মানুষ, ছেলে মানুষই করবে, তাই বলে তুমিও ওর সাথে তাল মেলাবে? মেয়েটা তো আগ্রহ নিয়ে বলছে, দেখি না কি হয়। ঠিক আছে, তোমাদের যা ইচ্ছে হয় করো, আমি জিনিসগুলো সব একটু গুছিয়ে নিই। এই দেখো, সত্যি সত্যিই বাঁশফুলের চাল থেকে কি সুন্দর ভাত হয়েছে। আরে সত্যি তো, এটা তো আমি কল্পনাও করতে পারিনি। সব উপরওয়ালার ইচ্ছা। তিনি আমাদের পরীক্ষা করার জন্য যতই বিপদ দিক না কেন, একটা উপায়ও ঠিক দিয়ে দেন। আমাদের কাজ হলো উপরওয়ালার উপর আস্থা রেখে নিজেদের চেষ্টা চালিয়ে যাওয়া। না হলে তুমি যেভাবে না করছিলে, তুলি সেটা মেনে নিলে আমরা তো এটা জানতেই পারতাম না। ঠিকই বলেছো। এই রতন, জানিস এই বিপদের সময় জিনিসের খুব দাম বেড়ে গেছে। কি করে চলবো কিছুই বুঝতে পারছি না। যা টাকা পয়সা ছিল তাও তো প্রায় শেষের পথে। এই দেখো ভাই, একটা উপায় পেয়েছি। ওদিকে যে বাঁশবাগান আছে সেখানে অনেক বাঁশফল আছে, ওর ভিতরে চাল পাওয়া যায়। সেই চালের খুব সুন্দর ভাত হয়, তুইও অনেক খেতে পারিস। এই দেখ, আমাদের বাঁশফলের চালের ভাত। বলিস কি, তাই নাকি? আমি তাহলে এখনই যাব। আর মোড়ল মশাইকে যে এত করে বলে এলাম, সে তো কোনো ব্যবস্থাই করলো না। উল্টো তার গুদামের জিনিসের দাম বাড়িয়ে দিয়েছে। মানুষ এই বিপদের মধ্যে উপায় না পেয়ে তাই কিনছে। এত দাম দিয়ে কদিনই বা কিনতে পারবে? ঠিক আছে, দেখি আর কি ব্যবস্থা করা যায়। মনে হচ্ছে না ওই শয়তান মোড়ল আমাদের কোনো সাহায্য করবে। আমাদের নিজেদের ব্যবস্থা নিজেদেরই করতে হবে। ঠিক আছে, আমি তাহলে এখন আসি। মোড়ল মশাই, এখানে এত চাল ডাল তেল আরো এত জিনিস হঠাৎ কোথা থেকে এলো? কালো তো সব কিছু ছিল না। আরে বোকা, বুঝলি না? সরকার থেকে গ্রামবাসীর জন্য ত্রাণ এসেছে।
এখান থেকে অল্প কিছু নিয়ে চল দেখি ওদের আশ্রয় কেন্দ্রের দিকে। এত ত্রাণের মধ্যে আপনি এটুকু নিয়ে যাবেন? বেশি কথা না বলে যা বলছি তাই কর, তাড়াতাড়ি চল। প্রিয় গ্রামবাসী, আপনাদের জন্য আমি সরকার থেকে ত্রাণ নিয়ে আসার অনেক চেষ্টা করেছি, কিন্তু আমি পারিনি। এদিকে আপনাদের এত কষ্ট আমি সহ্য করতে পারছি না, তাই আমি নিজে যতটুকু পারি আপনাদের জন্য এই জিনিসগুলো নিয়ে এসেছি। আপনারা জানেন আমার মন অনেক নরম, এমনকি কারো যদি টাকার দরকার হয় তাহলে আমার থেকে তাও ধার নিতে পারবেন, শুধু অল্প কিছু শোধ দিলেই হবে। এত খারাপ একটা মানুষ কি করে হয়? আমি আর এই খারাপ মানুষের সাথে থাকবো না। মানুষের এত বিপদ যে শুধু নিজের কথা ভাবে, আমি তার সাথে কিছুতেই থাকবো না। কিছু একটা এবার আমাকে করতেই হবে। মোড়ল মশাই, সবাইকে তো জিনিস দেওয়া শেষ, আপনি তাহলে এবার বাড়ি যান। আমার একটু কাজ আছে এখানে, কাজটা শেষ করেই আসবো। ঠিক আছে, তাই আয়। আপনারা আমার কথা শুনুন, এই মোড়লের ফাঁদে কেউ পাওয়া দিবেন না। উনি ধার দেওয়ার নাম করে আপনাদের সবকিছু লুট করে নেওয়ার পরিকল্পনা করছে। এই জিনিসগুলো ওনার নিজের না, এগুলো সরকার থেকে এসেছে, আরো অনেক এসেছে, কিন্তু সেগুলো আপনাদের না দিয়ে উনি ভোগ করতে চায়। আমি আর ওনার এসব অপকর্মের সাথে থাকতে চাই না, তাই আপনাদের জানালাম। খুব ভালো করলে, বড় বাঁচালে আমাদের। এবার যা করার আমরা করব, ওই মোরলের শেষ দেখে ছাড়বো আমরা। এই সবাই চলো, আমরা ওই মোরলের বাড়ি যাব। মোড়ল মশাই, আমরা খবর পেয়েছি সরকার থেকে আমাদের জন্য অনেক ত্রাণ এসেছে, কিন্তু আপনি সব জিম্মি করে রেখেছেন। আমরা সবাই এসেছি, আমাদের জিনিস আমাদের না দিলে আজ আর আপনার নিস্তার নেই। এতদিন আমাদের অনেক ঠকিয়েছেন আপনি। না না, তোমরা রেগে যেও না, আমি ভুল করেছি। এই যে তোমাদের সব জিনিস, তোমরা এগুলো নিয়ে যাও, আর দরকার হলে আমার গুদাম থেকেও নিয়ে যাও। কিছুদিন পর পানি কমে গেলে সবাই তাদের নিজেদের বাড়ি ফিরে আসে। কিন্তু আমি ভাবছি নদীর পাড়ের এলাকায় থাকি আমরা, আমাদের শুধু এই চাষ করলে চলবে না, আমাদের অন্য কিছু করতে হবে। না হলে এমন হঠাৎ প্রাকৃতিক দুর্যোগ এলে তখন আমাদের আর উপায় থাকে না, প্রাণের উপর নির্ভর করতে হয়। ফসল নষ্ট হয়ে আমরা নিঃস্ব হয়ে যাই। আমরা তো বাঁশফল চাষ করতে পারি, তাহলে হঠাৎ এমন বন্যাতে ডুবে নষ্ট হয়ে যাবে না। চালের অভাব কমবে, আর বাঁশ দিয়ে জিনিস বানিয়ে সেগুলো আমরা শহরে ভালো দামে বিক্রি করতে পারি, তাহলে আমাদের আর্থিক অবস্থাও ভালো হবে। আরে তাই তো, এই একটা জিনিসই আমাদের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। আমি এখনই গ্রামবাসীর সাথে এটা নিয়ে আলোচনা করব। আরে এটা তো উত্তম প্রস্তাব, আমরা তবে তাই করব। শুরু হয় বাঁশ চাষ করা। এতে তাদের নতুন চালের যেমন উপায় হয়, তেমনি সবাই আর্থিকভাবে সচ্ছলতা অর্জন করে।